আসসালামু আলাইকুম, অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ ম্যানেজমেন্টের চতুর্থ ক্লাস করব। অনেকে শুনে বলতেছে স্যার চতুর্থ কেন, আজকে তো প্রথম ক্লাস হওয়ার কথা ফিনান্সিয়াল ম্যানেজ বা ওয়ার্কিং ক্যাপিটালের। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা আমি বলতেছি। আমি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অনেকগুলা 20-25টা সাবজেক্ট পড়াই। 1 তারিখ থেকে সবগুলো সাবজেক্টের নতুন ব্যাচ না, ম্যাক্সিমাম সাবজেক্টের নতুন ব্যাচ। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা নতুন না, নতুন বলতে কি 2-3টা ক্লাস গেছে, 3টা ক্লাস গেছে। প্রবলেম 1, 2, 3 বা ওয়ার্কিং ক্যাপিটাল 3টা ক্লাস গেছে। এখন যদি কেউ 3টা ক্লাস দেখে নেন, ভিডিও তো সেভ আছে, আমি আগেই দিয়ে দিছি, ক্লাসের শুরুতেই 3টা ক্লাস দিয়ে দিছি। যদি আপনার দেখতে ভালো লাগে ওকে, না দেখলেও আজকের ক্লাস বুঝবেন, ঠিক আছে? এটা হলো প্রথম কথা, যে আগের 3টা ক্লাস দেখে নিলে ভালো, না দেখলেও আজকের ক্লাস বুঝবেন। আর দ্বিতীয় কথা হলো, আমরা যেই বইটা করতেছি এই বইয়ের সি পার্টের কোয়েশ্চেন আসে 5টা। সি পার্টের কোয়েশ্চেন কয়টা আসে? 5টা। অঙ্ক 5টা, ম্যাথ। আর থিওরি আসে 3টা। ম্যাথ আসে 5টা, থিওরি আসে 3টা। মোটমাট কয়টা? 8টা। আপনাকে আনসার করতে হবে এখান থেকে 5টা। ইলেকট্রিসিটির প্রবলেম জন্য আজকে ক্লাস দেরি হয়েছে। ইলেকট্রিসিটির প্রবলেমটা শুধু আমার এখানে না, সারা বিশ্বেই সমস্যা। সো আপনাদেরও কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। আর ভিডিও যেহেতু সেভ থাকে, জুমে না আসলেও কোনো সমস্যা নেই, পরবর্তীতে দেখা যাবে। আর নেক্সট জুমে একটু প্রবলেম করতে পারে, 2-1 দিনের মাঝে এই প্রবলেমটাও দূর করে দিব আমরা। আমি এটার পদক্ষেপ নিতেছি। আচ্ছা, এখন আপনার আনসার কয়টা করতে হবে? 5টা। দিবে প্রশ্নে 8টা, 5টা দিতে হবে। 5টা ম্যাথে আপনাকে যদি দিতে পারেন তাহলে A+ নিশ্চিত আসবে। 5টা ম্যাথ দিতে হলে বইয়ের যে 6-7টা অধ্যায় আছে সবগুলার ম্যাথেই আপনাকে টাচ করতে হবে, সবগুলা ম্যাথে আপনাকে করে যেতে হবে, না হলে 5টা কমন পড়বে না। বাই চান্স এখানে যে আমরা করতেছি এটার এই অংশ থেকে বড় প্রশ্ন আসতে পারে না। আপনি এইখানে যে কোয়েশ্চেনগুলো সবগুলো তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন, গত বছর তো আসছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন। সো যারা A+ পেতে চান তাদের জন্য এই চ্যাপ্টার করতে হবে। আর যারা মনে করেন না পাস করবো, শুধু 3টা থিওরি দিব, বাকি 2টা অঙ্ক দিব, তাদের তো এই চ্যাপ্টার না করলেও চলবে। বাকি চ্যাপ্টারের ভিডিওগুলো আমি তো আপনাকে দিয়ে দিছি, সেগুলো আপনারা একটু দেখতে থাকেন। পরবর্তীতে যখন আমি সহজ চ্যাপ্টার ধরবো তখন কইলে। আচ্ছা, এমন হতে পারে অনেকেই জুমে ঢুকতে পারতেছেন না কোনো কারণে। হ্যাঁ, তারা একটু আজকে লাইভ দেখে ফেলেন কষ্ট করে। ফেসবুকে লাইভেও এই ক্লাসটা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমি জুমের এই সমস্যাটা দূর করবো ইনশাল্লাহ। এই সপ্তাহ শেষ হলে আমরা দূর করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রবলেম এখন অঙ্কে চলে যায়, অনেক কথাবার্তা হলো, ভিডিও সেভ থাকবে, দেখতে পারবেন। হ্যাঁ, আরেকটা একটু ছোটো ঘোষণা দিয়ে দিই, এখানে আপনাদের রেফারেন্সে অনেক স্টুডেন্টরাই আমার এখানে ভর্তি হয়। হ্যাঁ, আপনার সবার জন্য আজকে ফার্স্ট, যারা নতুন আছেন এরা ফার্স্ট ক্লাসে আপনার জন্য, প্রথম ব্যাচের নতুন ক্লাস। আপনি এইখান থেকে শুরু, আপনার পরে এখানে এসে শেষ হবে। এটা নিয়ে আপনি চিন্তা করতে হবে না, বই কীভাবে শেষ হবে। আপনাদের রেফারেন্সে অসংখ্য স্টুডেন্ট আমার এখানে পড়তেছে, আলহামদুলিল্লাহ আসতেছে। এখন আপনারা একটু আরেকটা কাজ করবেন, আপনাদের বন্ধুদের যখন আপনি জানান তখন বলে দেবেন স্যারকে ফোন না দিয়ে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যাতে যোগাযোগ করে। হ্যাঁ, ফোন তো আমি এত রিসিভ করতে পারি না সময়ের অভাবে। আর এই আপনারা তো ডিটেলস জানেন, হ্যাঁ, যেগুলো জানেন যেভাবে পড়েন এই কথাগুলো তাদের জানিয়ে দিন, তাহলে দেখা যাবে আমাকে কম ডিস্টার্ব করবে। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে রেফারেন্স করার জন্য। আচ্ছা, প্রবলেম 4-এ আমরা যাচ্ছি। প্রবলেম 4-এ বলতেছে দ্য ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ এ ফার্ম। একটা ফার্মের কিছু তথ্য দেওয়া আছে। এই প্রশ্নটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, আমার লেকচার শিটের প্রবলেম 4। বলতেছে 1 নাম্বার, ইনভেন্টরি রিকোয়ারমেন্ট পার ইয়ার। 1 বছরে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, 1 বছরে আপনার উৎপাদন করতে 6000 মাল প্রয়োজন হয়। আপনার একটা ফ্যাক্টরি আছে যেখানে মাল আপনারা বানান, এখানে 1 বছরে 6000 মাল বানাতে হয়। এবং এক একটা
cost per unit other than carrying and ordering cost. প্রতিটা মাল এর জন্য আপনার 5 টাকা কেনার খরচ পড়ে, কিনতে পারচেজ প্রাইস পড়ে হলো 5 টাকা কস্ট। এরপর আপনার ক্যারিং কস্ট পার ইউনিট, যখনই আপনি এগুলোকে আইনা গুদামের ভিতরে রাখেন, হ্যাঁ, বা বাইরে থেকে কিনে নিয়ে আসেন, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব মিলে একটা মালের জন্য 1 টাকা খরচ হয়, ক্যারিং কস্ট 1 টাকা। আমি সংক্ষেপে লিখতেছি, আপনার আমি প্রশ্নটা উঠাইতেছি। 3-4 নম্বরে তারা বলে দিছে কস্ট অফ প্লেসিং ইচ অর্ডার। যখন আপনি এই 6000 মাল কিনতে যাবেন, কিনে নিয়ে আসবেন, অর্ডার করবেন, তখন 60 টাকা লাগে, অর্ডারিং কস্ট 60 টাকা। 5 নম্বরে বলতেছে অল্টারনেটিভ অর্ডার সাইজ 6000, 3000, 2000। এখানে একটা কথা বলে দিছে, আপনি 6000, 3000, 2000 বিভিন্ন সাইজে আপনি অর্ডার করতে পারবেন, এগুলো বলে দিছে। বলে প্রথম প্রশ্নটা করতেছে ডিটারমাইন দ্য ইওকিউ। ইওকিউ বের করো। আচ্ছা, একটু বাস্তবে বললে আপনারা এই অঙ্কগুলো সহজে মনে রাখতে পারবেন, আর বাস্তবে যদি না বলি তাহলে কি মনে রাখতেও কষ্ট হবে। বাস্তবে কি বলতেছে, আপনার একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে আপনি মাল বানান, ধরেন আপনি এরকম মার্কারি বানান, হ্যাঁ। এখন এই মার্কার বানাতে কাঁচামাল লাগে, কাঁচামাল তো আপনি আনেন অর্ডার দিয়ে, আইনা গুদামে রাখেন, পরে কাজকর্ম করেন। এখন 6000 মাল সারা বছরে লাগে। এই 6000 মাল যদি একদিনে কিনে নিয়ে আসেন, তাহলে আপনার গাড়ি ভাড়া কম লাগবে, যে ধরেন গাড়ি ভাড়া কম লাগে বা এটার অর্ডারিং কস্ট কম লাগে, 60 টাকা লাগবে মাত্র 6000। কারণ 6000 মাল গাড়ি দিয়ে নিয়ে আসলে 60 টাকা দিয়ে খরচ করে ফেলবেন। কিন্তু এটা যদি 6000 মাল যদি আপনি গুদামে ফেলে রাখেন, প্রতিটা মালের জন্য 1 টাকা করে খরচ লাগবে, 6000 টাকা আপনার যাইতেছে। এখন যদি আপনি অল্প অল্প করে আনেন, 1000 করে আনেন, তাহলে আপনি এই খরচটা কিন্তু কম লাগতেছে, রক্ষণাবেক্ষণ খরচটা কম লাগতেছে। আবার দেখা যাইতেছে অর্ডারিং কস্টটা বেশি লাগতেছে, কারণ অল্প অল্প করে আনলে আপনার হয়তো বা একবার আনলে 60 টাকা লাগবে, 2বার আনলে 120 টাকা লাগবে, এরকম হবে। এখন প্রথম প্রশ্নটা করছে ইওকিউ, এটা ইংলিশ হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যে আপনাকে সবচেয়ে কম খরচে, হ্যাঁ, মিতব্যয়ী ফরমাইশপত্র বলে বাংলায়, সবচেয়ে কম খরচ কতগুলো আনলে লাগবে? 6000 মাল একসাথে কিনলে লাগবে, না 3000 কিনলে লাগবে, না 2000 কিনলে লাগবে? এই প্রশ্নটা চাইছে। আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, হ্যাঁ। আপাতত আমি অঙ্কটা করি, পরে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব। এটা একটা সূত্র আছে, সূত্র মুখস্থ করতে হবে, 2 × A × O/C। আমরা গত ক্লাসে এরকম একটা সূত্র শিখছিলাম, এই সূত্রটাই আছে ইওকিউ এর। এখানে এ বলতে বোঝাচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল আপনার কতটুকু লাগবে, 6000 মাল লাগবে। ওতে বোঝাচ্ছে অর্ডারিং কস্ট, একবার অর্ডার করলে কয় টাকা লাগবে, 60 টাকা লাগবে। সিতে বোঝাচ্ছে ক্যারিং কস্ট, একটা মাল বোধ কয় টাকা খরচ হয়, 1 টাকা খরচ হয়। এই 2 তো 2, এ হলো 6000, ও হলো 60, সি হলো 1। এটাতে এটা গুণ করলাম, এটাতে গুণ করলাম, গুণ করার পরে যে ফলাফল আসলো সেটাকে রুট ওভার করলাম। কীভাবে করবো, রুট ওভার, সাইন্টিফিক ক্যালকুলেটার লেখেন, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন, 2 6000 গুণ 60, ফার্স্ট ব্র্যাকেট শেষ করেন। সাইন্টিফিক ক্যালকুলেটারে চাপ দেন, এখানে মান আসবে 849 ইউনিটস। অর্থাৎ আপনি যদি 849টা মাল একসঙ্গে কিনেন, তাহলে আপনার সবচেয়ে কম খরচ লাগবে, এদিক দিয়েও খরচ বাঁচবে, এদিক দিয়েও খরচ বাঁচবে। এই শব্দটার অর্থ হলো এটা। এখন আপনাকে এতক্ষণ যা ক্লাস নিলাম, এর মাঝে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে
যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলতে পারবেন যে স্যার কী সমস্যা, এটা হয়েছে না, বুঝে নেই। হ্যাঁ, আমি এখানে আপনাদের মাইক অন করার জন্য অপশনটা খুলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, মাইক অন জি, কোন সালের অঙ্ক? এটা শীটের অঙ্ক, সালটা তো আমি বলতে পারতেছি না, এটা শীটের অঙ্ক, লেকচার শীটের। আপনাকে ক্লাস করার আগে একটু বলে নিই, আপনি যে হয়তো বা নতুন স্টুডেন্ট হয়তো বা জানেন না, যদি আপনাকে ক্লাস করতে হয় যেটা করণীয়, এই যে শীটটা, এই শীটটা আগে থেকে প্রিন্ট করে নিতে হবে বা খাতায় লিখে নিতে হবে, অথবা আপনি বই থেকে দাগা নিতে হবে। এখন এটা কই পাবেন শীটটা? যখনই আপনি ভর্তি হয়েছেন তখনই দেওয়া হয়েছে, অথবা একটা মেসেঞ্জার গ্রুপ আছে আপনার, ওই মেসেঞ্জার গ্রুপে আমি ক্লাসের আগেই একটা লিঙ্ক দিছি, এই যে শীট, এই যে ক্লাস, ওইখানে দেওয়া আছে। না বুঝলে গ্রুপ ক্যাপ্টেন আছে, ওনার কাছে বলবেন বা গ্রুপে লিখবেন, মেসেঞ্জার গ্রুপে, যে আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, তাহলে কি হবে, বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, এখন তো আপাতত শীটটা আপনার এই জুমের সামনেই দেওয়া আছে, প্রশ্নটা আপাতত আপনার তো লাগতেছে না, স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করলে শীটটা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এখন অঙ্ক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলুন, আমি আবার মাইকটা অন করে দিলাম। ওয়ের ফুল মিনিং বলছিলেন না, অর্ডারিং কস্ট নাকি? ওয়ের ফুল মিনিং হলো অর্ডারিং কস্ট। স্যার অ্যানুয়াল রিক্রুটমেন্টের বাংলাটা কি? বা আর কি অ্যানুয়াল, এক বছরে প্রয়োজন আর কি, আপনার কতটুকু মাল লাগে। আর কোন কোয়েশ্চেন? স্যার ইনভেন্টরি রিকোয়ারমেন্ট কে এআর কেন লেখা হলো? আচ্ছা, ইনভেন্টরি রিকোয়ারমেন্ট যেটা, এটা আমি সংক্ষেপে আর কি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট লিখে ফেলছি। আইআর লিখলেও হয়তো, আমার তো এতটুকটা, এই অংশটা তো আমি আপনার অঙ্কের একটা প্রশ্নটাকে সংক্ষেপে উঠাইছি, এটা তো প্রয়োজনীয় না আপনার। এটা হলো অঙ্কটার প্রশ্নটা বোর্ডের সামনে থাকলে একটু দেখতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, যারা লাইভে থাকে তারা যদি অঙ্কর প্রশ্নটা যদি দেখতে পারে, তাহলে এই জন্য ইনভেন্টরি রিকোয়ারমেন্টের সংক্ষেপে আইআর লিখছি। আর কোনো কোয়েশ্চেন? স্যার ক্যালকুলেশন টাইপটা ইও কিউ এর বাংলাটা আবার একটু মিতব্যয়ী ফরমায়েশপত্র আর কি, সবচেয়ে কম খরচে কতগুলো মাল কেনা যাবে, খরচ কম পড়বে। অর্ডার কোয়ান্টিটি। জি, স্যার ও দ্যাট বুঝাইছেন? ও দ্বারা অর্ডারিং কস্টকে বোঝানো হচ্ছে। ও সি বা অর্ডারিং কস্টে আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে, এটা বা প্লেসিং কস্ট, প্লেসিং কস্ট, কস্ট অফ প্লেসিং, এটাকে ইচ অর্ডার, কস্ট অফ প্লেসিং ইচ অর্ডার, একবার অর্ডার দিলে কত খরচ পড়ে সেটাকে ও দ্বারা প্রকাশ করা হয়েছে। আর কোন কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নেই তাহলে শুনেন, আপনাদের আরেকটা কথা বলে দিই। কথাটা হলো যে ক্লাসের আগেই বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা যদি আপনার কাছে কঠিন মনে হয় আর আপনি যদি A+-এর টার্গেটে না ঘুরেন, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারবেন। এটা কি এক্সট্রা একটা চ্যাপ্টার, এখান থেকে বড় প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। কিছু কিছু চ্যাপ্টার থেকে 100% বড় প্রশ্ন আসে, সেগুলোর ভিডিও কোর্স আমি দিয়ে দিছি, সেগুলো আপনার করতে পারেন নিশ্চয়। আচ্ছা, আমরা চলে যাই এরপরের রিকোয়ারমেন্টে। এরপরের রিকোয়ারমেন্টে বলতেছে ডিটারমাইন দ্য টোটাল ইনভেন্টরি কস্ট ফর ইচ ইউনিট। এখানে বলতেছে যদি 6000 মাল কিনেন একসঙ্গে তাহলে কত খরচ হবে, 3000 মাল কিনলে কত খরচ হবে, 2000 মাল কিনলে কত খরচ হবে, এই যে এখানে বলা আছে। এখন এইভাবে যদি আপনি কিনতে যান তাহলে কত টাকা খরচ হবে সেটা আপনাকে বের করে দেখাতে বলছে। তো আমরা এটা একটা ছক করে করবো, কারণ এটা যদি প্রতিটা 6000-এর জন্য একবার সূত্র দিয়ে করি, 3000-এর জন্য সূত্র দিয়ে করি, তাহলে কি আমাদেরকে ভেজাল লাগবে। এই জন্য কী করবো, ছক করে করব। প্রথমে হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, কত লাগবে, 6000। অর্ডার সাইজ দেওয়া আছে, এখানে প্রশ্নে দেওয়া আছে 6000, পরে দেওয়া আছে 3000, প্রশ্নে দিয়ে দিছে তারা, পরে দেওয়া আছে 2000, পরে দেওয়া আছে 1200, পরে দেওয়া আছে 1000, পরে দেওয়া আছে 600, পরে দেওয়া আছে 200, মোটমাট 60টা দেওয়া আছে এখানে। অর্ডার সাইজটা দেওয়াই আছে, প্রতি ঘরেই 6000 দিবেন, আর এগুলো এভাবে ঘর করে নেবেন। হ্যাঁ, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে, এভাবে ঘর করে নেবেন সবগুলো।
আপনাকে টোটাল কস্ট বের করতে হবে। প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া আছে। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট সব প্রতি বছরে কতটুকু লাগে এটা দেওয়া আছে প্রশ্নে। এর মানে কি, যদি এ লেখেন রিকোয়ারমেন্ট কি 6000, রিকোয়ারমেন্ট কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা প্রকাশ করা হয়। অর্ডার সাইজ এখানে দেওয়া আছে, এটা আমি সংক্ষেপে লিখছি, আপনি সম্পূর্ণ লিখে নেবেন। অর্ডার সাইজ প্রশ্ন দেওয়া আছে 6000, 3000, 2000 এগুলো দেওয়া আছে। এরপরের ঘরটা হলো নাম্বার অফ অর্ডার। আমি সংক্ষেপে লিখতেছি, আপনি সম্পূর্ণ লিখবেন। নাম্বার অফ অর্ডার, এটা হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর। 1/2 নাম্বার অফ অর্ডার বের করতে হলে কি করতে হবে? 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ দিতে হবে। 6000কে 6000 দিয়ে ভাগ দেন 1, 6000কে 3000 ভাগ দেন 2, এটাতে এটা ভাগ দেন 3, 5, 6, 10, 30। আমি ক্যালকুলেটর ছাড়া করতেছি, আপনারা ক্যালকুলেটর নিয়ে করেন। তো এই ঘরটাকে আমরা বের করলাম, এটাকে এটা দিয়ে ভাগ দিচ্ছি। এখন বেসিক বুঝে নেন এটা কি হলো। এই ঘরটার নামটা হলো যে আপনি 6000 মাল তো আপনার লাগে, একসাথে কিনলে একবার যায় কিনবেন দোকানে। 3000 করে যদি কিনেন তাহলে 2বার এক যায় কিনবেন। 2000 মাল যদি কিনেন তাহলে 3বারে যায় কিনবেন। 1200 মাল যদি একবারে কিনেন তাহলে 5বার যেতে হবে দোকানে। কতবার কিনবেন সেটা লেখা, নাম্বার অফ অর্ডার। 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘর হলো অ্যাভারেজ ইনভেন্টরি। গড় মজুদ, অর্থাৎ এটা 50%কে গড় মজুদ বলা হবে। 2 নাম্বার ঘরের 50%, 6000-এর 50% এখানে লিখবেন, 3000-এর 50% এখানে লিখবেন, 2000-এর 50% এখানে লিখবেন, 1200-এর 50% এখানে লিখবেন, 1000-এর 50% এখানে লিখবেন, 600-এর 50% এখানে লিখবেন, 200-এর 50% এখানে লিখবেন। গড় মজুদ আমাদের বেরিয়ে আসলো। এখন পাঁচ নাম্বার ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট কোনটা জানি? 1 টাকা। এখানে কয় টাকা? 1 টাকা। 4 নাম্বার ঘরকে 1 টাকা দিয়ে গুণ করতে হবে। প্রশ্নে এই 1 টাকা দিয়ে দিছে, ক্যারিং কস্ট 1 টাকা দিয়ে দিছে। যদি 2 থাকতো তাহলে এখানে লিখতেন 2 টাকা, 10 থাকলে এখানে দিতেন 10 টাকা। এই যে মানটা বের হয়েছে এটার সঙ্গে 1 দিয়ে গুণ করতে হবে। 3000-এর 1 দিয়ে গুণ করলে 3000, 2 থাকলে কি করতেন? 3000-এর 2 দিয়ে গুণ করতেন, 1500-কে 2 দিয়ে গুণ করতেন। ইলেকট্রিসিটি আসছে, আবার চলে যেতে পারে। নেট কেটে গেলে আপনারা ওয়েট করবেন ধৈর্য সহকারে, আমি আবার রিকানেক্ট করবো। হ্যাঁ, 1500-কে এই 1 টাকা দিয়ে গুণ করলাম, 1500, 1000, 600, 500, 300, 100। এখন যদি প্রশ্নে 2 টাকা দেওয়া থাকতো তাহলে এই সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করতে হতো। প্রশ্নে যদি 10 টাকা দেওয়া থাকতো এই সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করতে হতো। 1 টাকা দেওয়া আছে দেখে সহজেই হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার ঘর করব, অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট বের করার জন্য 3 নাম্বার ঘরকে অর্ডার কস্ট কত দেওয়া আছে? 60 টাকা দেওয়া আছে, 60 দিয়ে গুণ করতে হবে। এই ঘরের মানগুলোকে কত দিয়ে গুণ করবো? প্রশ্নের যে 60 দেওয়া আছে ওই 60 দিয়ে গুণ করতে হবে আপনাকে। তাহলে আসতেছে 1 দিয়া 60-কে গুণ করলে 60 টাকা, 2 দিয়ে 60-কে গুণ করলে 120 টাকা, 180 টাকা, 300 টাকা, 360 টাকা, 600 টাকা, 1800 টাকা। চলে আসলো অর্ডারিং কস্ট। এখন হলো আমাদের
এই পর্যন্ত ঠিক আছে। এখন টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট করতে কিনতে তো 5 টাকা লাগে, তাহলে এটা খরচ হবে না। এটা কিন্তু আগে অঙ্কে ছিল না, যারা আগে কখনো ক্লাস করছে তাদের অঙ্কে এটা ছিল না। আপনার কেনার খরচটা তো প্রোডাকশন এই পারচেস, ক্রয় করলে কি ক্রয়ের খরচ লাগবে। পারচেজের খরচ কত? একটা মাল কিনলে 5 টাকা লাগে। একটা মাল কিনলে কত? 5 টাকা লাগে। তো 6000 মাল কিনতে 30,000 টাকা লাগবে। পারচেস কস্ট অফ পারচেস কীভাবে বের করবো? একটা মালের জন্য 5 টাকা লাগে, 6000 মাল কিনতে গেলে 30,000 লাগবে। সবসময় 30,000, সবসময় 30,000। একটা কিনলে 5 টাকাতে 6000 মালই তো আপনার লাগবে সারা বছরে, কম তো লাগবে না। তাহলে 7 নাম্বার ঘরটা কিভাবে বের করলাম আমরা? 1 নাম্বার ঘরের সঙ্গে 5 টাকা দিয়ে গুণ করতে হবে, তো 7 নাম্বার ঘর বেরিয়ে আসবে। শেষ হলো টোটাল কস্ট। এটা বের করা ইজি একেবারে। 5, 6, 7 যোগ করতে হবে। 5 যোগ 6 যোগ 7, অর্থাৎ এটা যোগ করলে 4 লিখবেন। প্রশ্ন বছর টোটাল কস্ট বের করে দেখাও। আমি কিন্তু টোটাল কস্ট বের করে দেখাইছি। কিভাবে বের করছি? ক্যারিং কস্ট, অর্ডার কস্ট, পারচেস কস্ট সব যোগ করে এটা বেরিয়ে আসছে। তাহলে কোন ঘরটা কিভাবে হয় সেগুলো লিখে দিছি। আবার একবার বলে দিতেছি, প্রশ্নে আবার বিভিন্নভাবে বলবেন, তো এই জন্য আরেকবার আমি প্রশ্ন বলে দিচ্ছি কীভাবে করছি। প্রশ্নে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট দেওয়া আছে 6000 ইউনিট, সবগুলো 6000। প্রশ্নে অর্ডার সাইজ দেওয়া আছে 5 নাম্বার অপশনে দেওয়া আছে 6000, 3000, 2000, 1200, 1000, 600, 200। নাম্বার অফ অর্ডার বের করতে হলে 1 নাম্বার ঘরের টাকাকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ দিবেন, এটা চলে আসবে। এটার উপর এটার 50%, 2 নাম্বার ঘরে 50% করলে এই ঘরটা চলে আসবে। ক্যারিং কস্ট বের করতে হলে আপনাকে এই যেটা মানটা আসলো এটার উপর প্রশ্নে যে নাম্বারটা দেওয়া থাকবে, ক্যারিং কস্ট টাকা 1, এই 1 দ্বারা আপনাকে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে। যদি 5 দেওয়া থাকতো তো এই সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে এটা চলে আসতো। 5 নাম্বার ঘর বের করতে 4 নাম্বার ঘরের সঙ্গে 1 টাকা দিয়ে গুণ করতে হবে। 6 নাম্বার ঘর বের করতে হলে 3 নাম্বার ঘরের সঙ্গে 60 টাকা দিয়ে গুণ করতে হবে। 7 নাম্বার ঘর করার জন্য 2 নাম্বার ঘরকে কয় দিয়ে গুণ করতে হবে? 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন একেবারে ইজি। 4, 3, 2, এটাকে 4, এখানে 4, এখানে 3, এখানে 2, সরি 1 না, এখানে 1। এই ঘরগুলোকে বিভিন্ন টাকা দিয়ে প্রশ্নে যে টাকাগুলো দেওয়া আছে এগুলো দিয়ে গুণ করতে হবে, তাহলে এই ঘরগুলো বেরিয়ে আসবে। পরে যখন 3টা কস্টকে যোগ করে দিবে টোটাল কস্ট চলে আসবে। যদি এইটা না থাকে প্রশ্নে তাহলে এই ঘরটা করতে হবে না। এই যেমন এই টাকাটা যদি দেওয়া না থাকতো তাহলে এই ঘরটা করতে হতো না, এই 2টা পর্যন্ত করলে হয়ে যেত। এখন অঙ্ক শেষ। যার যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো রাখতে পারে না। স্যার বলেন। 4 নাম্বার কলাম করার সময় 2 নাম্বার কলামের অ্যানসারের সাথে যে 50% করলাম, এই 50%টা কি সব অঙ্কের একই সব থাকবে? অঙ্কের জন্য 50%। আচ্ছা এটা সূত্র। স্যার ওইটাকে 4 নাম্বারেই দিব 50%টা? হ্যাঁ 50%টাকে শুধু 4 নাম্বারের সাথে গুণ হবে? হ্যাঁ, 2 নাম্বারের সাথে গুণ হবে? হ্যাঁ 2 নাম্বারের 50%, 2 নাম্বার ঘরে যা আসে এই 50%। অর্ডার সাইজের 50%, অর্ডার সাইজের 50%। এখানে 4 নাম্বার করার পুরো নেমটা কি? হ্যাঁ কয় নাম্বার? প্রশ্নে এই যে বলছ না, পুরো নেমটা কি?
মানে কি কয় বলছে নাম্বার? 37 দেখাতে হবে? বুঝি নাই স্যার প্রশ্নে ইচ ইউনিটের বের করতে বলছে না? টোটাল মানে কি স্যার ইনভেন্টরি এক্সাম আসলে করছে? শুনেন, এখানে বলতেছে ইচ ইউনিট টোটাল ইনভেন্টরি কস্ট ফর, এখানে ইচ ইউনিট না হবে, এটা হবে ইচ অর্ডার সাইজ। এই যে ইচ অর্ডার সাইজ হবে, এটা ইউনিট হবে না, ইচ অর্ডার সাইজ আর কি, প্রতিটা অর্ডার সাইজে কত। আর যদি ইচ ইউনিট বের করতে হয় প্রতিটা ইউনিটে, তাহলে করতে পারবেন তো। ইচ ইউনিট করতে হলে এইভাবে করতে হবে, আরেকটা ঘর বাড়াইতে হবে, পার ইউনিট। পার যদি এটাও বের করতে বলে তাও করা যাবে, পার ইউনিট, ইচ ইউনিট যদি বলে প্রশ্নে। এই যে কস্ট আসলো, টোটাল কস্ট, এটাকে 6000 দিয়ে ভাগ দিবেন। এটা তো এই খরচগুলো কার? 6000 মালের। ইচ ইউনিটে যদি বের করতে বলে পার ইউনিট, তাহলে আমি কি করব, এইটাকে 33,060 টাকাকে 6000 দিয়ে ভাগ দিব, যা আসে লিখে ফেলবো। এটা বলবে না, এটা ইচ অল্টারনেটিভ হবে, ইচ ইউনিট না, ইচ অল্টারনেটিভ হবে। এটা প্রশ্নটা ভুল আছে, ইচ অল্টারনেটিভ। প্রতিটা বিকল্পের জন্য খরচ কত, যেমন 5 টাকা 51 পয়সা আসছে। কীভাবে বলছি, এই যে এই টাকাটাকে 6000 দিয়ে ভাগ করছি, একটা মালের খরচ আসে। এই ঘরটা লাগবে না, এটা চাইছে না প্রশ্ন। চাইছে কি ইচ অল্টারনেটিভ, প্রতিটা বিকল্পের জন্য যে অল্টারনেটিভ আছে না, প্রতি বিকল্পে খরচ কত পড়ে। 6000 মাল কিনলে কত খরচ হবে একসঙ্গে, যদি 3000 মাল একসঙ্গে কিনে কত খরচ হবে, 2000 মাল কিনলে কত খরচ হবে, এটা বের করতে বলছে। কারো যদি কোয়েশ্চেন থাকে এটা তাহলে কোয়েশ্চেন করতে পারবেন। আমি আরেকবার মাইকটা অন করে দিচ্ছি, আপনারা কোয়েশ্চেন করেন। স্যার এক্সামে শিটে এটার অ্যানসারটা কিভাবে দেখাবো? মানে এরকম সবটা তো করলাম, তাদেরকে অন্য কিছু দেখাই না না, আনসারটা এখানে বের করে দিছি, টোটাল কস্ট আনসার বের করে দিছি না, এতগুলো আনসার বের করে দিছি সুন্দর করে। এই ছকটাই আপনার আনসার। এটা তো স্যার টেবিলের উপর কিছু লিখতে হবে না? টেবুলার অ্যানালাইসিস লিখতে পারেন, অথবা এটা প্রশ্নে যা চাইছিল টোটাল কস্ট ক্যালকুলেশন ফর টোটাল কস্ট, টোটাল ইনভেন্টরি কস্ট। স্যার 7 নম্বর ঘরটা স্যার। স্যার প্রশ্নের মধ্যে কি লেখা থাকলে প্রশ্নের মাঝে এটা লেখা থাকতে হবে যে টোটাল কস্ট বের করো। স্যার কি কি প্রশ্ন হইতে পারে এরকম? আগের অঙ্কটা তো লেখা ছিল। আগের অঙ্কেও টোটাল কস্ট লেখা ছিল, এই যে টোটাল কস্ট ডিফারেন্ট লেভেল। আমাদের মনে করেন স্যার যে কয়টা প্রশ্ন হয় আগে আপনার প্রশ্নগুলো বুঝলে ভালো হয়। আপনার এখানে দেখা যাচ্ছে প্রবলেম যেগুলো হইতেছে আপনার প্রশ্নটাই আমরা বুঝতে পারি না। আচ্ছা, আপনি যে অঙ্কগুলো করাইছি, ধরেন 4টা অঙ্ক করাইছি, 4টা অঙ্কে যে প্রশ্নগুলো হয় এইগুলাই হয় ঘুরে ফিরে। তা 4টা অঙ্ক ভালো করে করেন আপনি, তাহলে তো আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এরপর আবার সলভ ক্লাস আসবে। স্যার 7 নাম্বার ঘরের টাকার অ্যামাউন্টটা স্যার 1 × 5, তাহলে তো আমার 5 আছে 2 নম্বর কলামে 1500 টাকা আর হচ্ছে 6000 টাকা। তাহলে তো এটা যদি গুণ করি তাহলে আমার টাকা হয়ে যায় 90000। তাহলে স্যার 30,000 টাকা লিখছেন কেন? 6000 গুণ এই 1 নাম্বার ঘর গুণ 5 টাকা, 5 না 5 নাম্বার ঘর লিখে নিতে টাকা লিখছি, যে সামনে একটা টাকা শব্দ লেখা আছে না, এই যে 5 টাকা, 5 টাকা। স্যার 3 নম্বর গড়টা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর হলো 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘরে ভাগ দিতে হবে, এটা দিয়ে এটা ভাগ দিতে হবে, এটা দিয়ে এটা ভাগ দিতে হবে, এটা দিয়ে এটা ভাগ দিতে হবে। অর্থাৎ এই ঘরটাকে এই ঘর দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। আর কোন ঘরে সমস্যা? গতকালকে চার্টের সাথে আজকে চার্টের বিষয়ে একটু মিল নাই। এই যে মিল নাই হলো এই জায়গাটা। স্যার আমরা কি প্রশ্নে কিভাবে বুঝবো যে চার্ট কোনগুলো হবে? আচ্ছা ওটাই 5 নাম্বার কলাম মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। গতকালের প্রশ্ন আর আজকের প্রশ্নের মধ্যে কিছুটা তফাৎ আছে, তফাৎগুলো আমি বলে দিচ্ছি। 1 নাম্বার তফাৎ, গতকালকের প্রশ্নে এটা ছিল না, এই 5 নাম্বারটা 5 টাকাটা ছিল না, এই জন্য এই ঘরটা হয়েছিল না, গতকালকে এইখানেই শেষ হয়ে গেছিল। তো এই কথাটা না থাকলে এটা হবে না, শেষ। তাহলে গতকালকের সাথে ঘর মিলে গেল। গতকালকের প্রশ্নে এই জিনিসটা দেওয়া ছিল না, এই জিনিসটা আজকের প্রশ্নে দেওয়া আছে। এই জিনিসটা দেওয়া থাকলে আমি করব কি, এখানে লিখব। আগে গতকালকে এই জিনিসটা 2 নাম্বার ঘরটা এখানে ছিল, গতকালকে এই সংখ্যাগুলো এখানে ছিল আর এই সংখ্যাগুলো এখানে ছিল।
আজকে ইন্টারচেঞ্জ হয়ে গেছে। কারণ কি গতকালকে এই সংখ্যাগুলো দেওয়া ছিল না, দেওয়া থাকলে 2 নাম্বারে লিখবেন, দেওয়া না থাকলে 3 নাম্বারে লিখবেন। কারণ গতকালকে এই জিনিসটা বের করতে হয়েছিল আমাকে, নাম্বার অফ অর্ডার ধরে ধরে বের করতে হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম এটা। অর্থাৎ এই ঘর দুইটা চেঞ্জ হতে পারে, দেওয়া থাকলে ও এখানে বসবে আর দেওয়া না থাকলে ও চলে যাবে ওই ঘরে। ঠিক আছে, এই দুই টাইপেরই কোয়েশ্চেন হতে পারে প্রশ্ন, এই জন্য আমি 2 ধরনেরই দেখাই দিলাম, দেওয়া থাকলে কি হতে পারে, দেওয়া না থাকলে কি হতে পারে। সবগুলো ক্লাস ভালো করে করেন, সলভ ক্লাস হবে ইনশাল্লাহ এরপরে, যেমন 5 এবং 6 এই দুইটা শেষ হওয়ার পর সলভ ক্লাস হবে। সলভ ক্লাসে আমরা আরও প্রশ্ন নিব। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।